বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দৈনিক ডেস্টিনি কর্তৃক আয়োজিত ডেস্টিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের এবং দর্শকদের অংশগ্রহণে আমাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তী সময় যারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আমাদের আজকে এই অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত মতামত প্রদান করার জন্য কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু তুলে ধরতে পারেন। ডেস্টিনির ৪৫ লক্ষ বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশকদের সুবিধার জন্য আজকের যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, আপনারা আপনাদের অবস্থান থেকে এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। পাশাপাশি আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি সপ্তাহে ৩ দিন আমরা মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার এই ৩ দিন যথারীতি নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। সম্মানিত বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশকদের ডেস্টিনি গ্রুপের সকল তথ্য এবং মামলা এবং জনাব রফিকুল আমিনের জামিন সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমাদের সম্মানিত দুইজন অতিথি উপস্থিত আছেন। আমার বাম পাশে আছেন ডেস্টিনি গ্রুপের মামলা পরিচালনাকারী ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জনাব উজ্জ্বল কুমার ভৌমিক, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও স্বাগতম। আমাদের আরেকজন অতিথি আছেন আমাদের পাশে এই মুহূর্তে এই বিষয়ে কথা বলার জন্য, জনাব সিরাজুল মনির, ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ, বর্তমান বোর্ডের পরিচালক, ডেস্টিনি 2000 লিমিটেড। জনাব সিরাজুল মনির, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই যে লাইভ টকশোটি আমরা আছি, এটিতে আমরা বিস্তারিত কিছু বিষয়ে কথা বলবো। শুরুতে আমরা আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি আপনারা জানেন, সেটি হচ্ছে ডেস্টিনি গ্রুপের মামলা এবং রফিকুল আমিনের জামিনের বিষয়। এই বিষয়ে সর্বপ্রথম আমরা দুটি বিষয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে মহানগর দায়রা জজ আদালত 4-এর যে মামলাটি বর্তমানে চলমান আছে, ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড। এই টি প্ল্যান্টেশন লিমিটেডের আজকের যে সর্বশেষ শুনানিটি হয়েছে, এই শুনানির বিষয়ে কথা বলবেন এবং আমরা ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিকের কাছ থেকে জানতে চাইবো আজকে যে ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের মামলাটি যে শুনানি অনুষ্ঠিত হয়েছে, এই বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে যদি বিস্তারিত একটু তুলে ধরেন। ধন্যবাদ হাসান ভাই। আজকে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের সাক্ষীর জন্য, মামলাটি সাক্ষীর জন্য ধার্য ছিল। আজকে মূলত দুজন সাক্ষী উপস্থাপন করেছিল এসিসি। তো এই দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই দুজন সাক্ষী মূলত রফিকুল আমিন সম্পর্কে কোনো তথ্যই দেননি আজকে এই দুজন সাক্ষী সহ হচ্ছে আরও দুটো অ্যাপ্লিকেশন আজকে শুনানি হয়েছে। যে রফিকুল আমিন সাহেবের হচ্ছে একটা বেইল অ্যাপ্লিকেশন আমরা শুনানি করেছি। সেই সাথে আরেকটা অ্যাপ্লিকেশন, টঙ্গীতে যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটি হচ্ছে সম্প্রতি হচ্ছে বেহাত হওয়াতে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি এটা পুলিশ কমিশনারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। তো এই দুটো অ্যাপ্লিকেশন শুনানি হয়েছে। তো বেইল অ্যাপ্লিকেশনটা হচ্ছে শুনানি শেষে বিজ্ঞ দায়রা জজ আদালত এটা ডিসমিস করেছেন। আমাদের উদ্দেশ্য ছিল আজকে শুনানি করা। নর্মালি হচ্ছে এই স্পেশাল জাজ এটা হচ্ছে অ্যাট লেন্থ এটা শুনানি করেছেন, বাট আলটিমেটলি উনি রিজেক্ট করেছেন আমাদের এই বেল অ্যাপ্লিকেশনটা। এই রিজেকশনের অর্ডারটা আমরা পেলে আমরা মহামান্য হাইকোর্টে এটার বিরুদ্ধে আমরা আপিল ফাইল করব। আর দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা আজকে শুনানি হয়েছে টঙ্গীর প্রপার্টির ব্যাপারে, সেখানে রিসিভার গাজীপুর যে পুলিশ কমিশনার আছেন, ওনাকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য একটা প্রতিবেদন কোর্টে জমা দেওয়ার কথা বলেছেন, একটা ডিরেকশন দিয়েছেন যে সম্পত্তিটি বর্তমানে কী অবস্থা, সেই অবস্থাটি হচ্ছে জানানোর জন্য কোর্টকে নির্দেশনা দেওয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই বিষয়টি একটু জানতে চাইবো, ডেস্টিনি প্ল্যান্টেশন লিমিটেডের যে মামলা, আজকে যে সাক্ষী দুইজন নেওয়া হয়েছে, এই নিয়ে সর্বমোট সাক্ষীর পরিমাণ কত হয়েছে এবং আনুমানিক কতজন সাক্ষী নেওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টি যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন।
আজকে দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তো এই দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়াতে সর্বমোট 124 জনের সাক্ষ্য এ পর্যন্ত নেওয়া হয়েছে। তো চার্জশিটে 219 জন সাক্ষীর উল্লেখ আছে। তো আমরা আশা করছি যে এসএসসি হয়তোবা এই 219 জন সব সাক্ষীকে আনবেন না, হয়তোবা আরও 20 থেকে 40 জন সাক্ষী এই ট্রায়ালে আসতে পারে। তো আজ অবধি 124 জন হয়েছে, হয়তোবা 160-70-এর মধ্যে সাক্ষী সীমিত থাকবে। আচ্ছা, আমরা এই বিষয়ে একটু বিষয় যদি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা আমাদের পাশে যিনি আছেন সম্মানিত পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড জনাব সিরাজুল মনির, আপনার কাছে প্রথমে আমরা যে বিষয়টি একটু জানতে চাইব, দর্শকরা যেটা জানতে চাচ্ছেন, ডেস্টিনি গ্রুপের যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে বিনিয়োগকারীদের বিনিয়োগের টাকা ফেরত দেওয়া কি সম্ভব বলে আপনি মনে করেন? কিছু সম্পদ তো ইতিমধ্যে ব্যাহত হয়েছে। ধন্যবাদ। আজকের এই লাইভে সঞ্চালক আবুল হাসান সাহেব, অ্যাকচুয়ালি ডেস্টিনি যে সম্পদ কিনেছে আজ থেকে 12-13 বছর আগে, প্রতিটি সম্পদের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমাদের অনেক সম্পদ ব্যাহত হয়ে গিয়েছে, এটা সত্য। তারপরও আমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদ দিয়ে আমরা সুন্দরভাবে যারা বিনিয়োগ করেছে তাদের টাকা আমরা ফেরত দিতে পারবো। কারণ এখানে আপনি জানেন যে আমাদের আনন্দ ছন্দ সিনেমা হল আমরা বেশি টাকা দিয়ে কিনিনি, কিন্তু এখন চিন্তা করলে দেখবেন যে অনেক গুণ বেড়ে গেছে। আমাদের টঙ্গীর জায়গা আমরা যেই টাকা দিয়ে কিনেছি তার চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে। এভাবে খুলনা আমাদের টুইন টাওয়ার, সেখানে জায়গা কিনেছি, ফাউন্ডেশন করা আছে। এই বিল্ডিংটা যদি আমরা করে ফেলতে পারি সেক্ষেত্রে বহুগুণ মুনাফা নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে আসতে পারবো। তারপরে বরিশালে টুইন টাওয়ারের ফাউন্ডেশনের কাজ কমপ্লিট, 25 তলা দুইটি, 25 তলা টুইন টাওয়ার, 25 তলা দুটি। তো সেটা যদি আমাদের গভর্নমেন্ট যদি পারমিশন দেয়, আমরা এটা টাওয়ারটা করে আমরা অনেক মুনাফা নিয়ে কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে পারবো। সেক্ষেত্রে গ্রাহক যারা আমাদের কাছে টাকা দিয়েছে আমানত হিসাবে, আমরা অবশ্যই তাদের টাকা ফেরত দিতে পারবো। অনেক সম্পদ ব্যাহত হয়েছে। তারপর বিশেষ করে দুদক যে মামলা করেছে দুটি প্রতিষ্ঠানের, ডেস্টিনি মাল্টিপারপাস এবং কিপ্টান্টেশন, দুটি প্রতিষ্ঠানের মামলার মধ্যে দুদক মূলত অভিযোগ নিয়ে আসছে 4100 কোটি টাকা। এখন আপনাদের বর্তমানে যে সারা বাংলাদেশের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি অনুযায়ী আসলে কি 4100 কোটি টাকা দেওয়া সম্ভব, বা কেমন হতে পারে এই প্রপার্টি মূল্য? অ্যাকচুয়ালি আমাদের যে প্রপার্টি রয়েছে এই প্রপার্টিগুলো যদি ঠিকভাবে ইউটিলাইজ করা যায় সেক্ষেত্রে 10,000 কোটি টাকার উপরে আনা যায়, সম্ভব। সেই জন্য একটু সময় দিতে হবে, এটাকে ইউটিলাইজ করতে হবে, করে এখানে 10,000 কোটি টাকা আনা সম্ভব। তো আমাদের প্রপার্টিগুলো কি, আপনি যদি সে কক্সবাজারের দিকে তাকান, ক্রাউন প্যাসিফিক হোটেল একদম মেইন প্লেসে, চমৎকার। তো আমরা তো এই মানে 95% কাজ কিন্তু কমপ্লিট, মাত্র 5% কাজ বাকি। এই 5% কাজ করে ফেললে কিন্তু সেটা চমৎকার একটা 5 স্টার মানের হোটেল দাঁড়িয়ে যাচ্ছে সেখানে। তো সেটা অনেক গুণ বেশি লাভবান, লাভ নিয়ে কিন্তু আমরা সেখান থেকে ফিরতে পারি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটি সম্পদের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা গেছে আমরা ইউটিলাইজ যদি করি তো 10,000 কোটি টাকার উপরে আমরা কিন্তু এখান থেকে নিয়ে বের হতে পারি। একটি বিষয়, আপনার বাংলাদেশ প্রতিদিন এবং আপনার কালের কণ্ঠ এবং আপনার মানব জমিন, তারা আজ থেকে 5-7 বছর আগে যখন নিউজ করেছে তখনই ডেস্টিনি গ্রুপের সম্পদ একটা মূল্য দেখিয়েছিল যে প্রায় 71 টেলিভিশন, তারাও দেখিয়েছে প্রায় 10,000 কোটি টাকা। আজ থেকে প্রায় 5 বছর আগে, আমি 18-19 দিকে বলছি। এর পাশাপাশি যদি আমরা 21 টেলিভিশনের কথা বলি, সেটা প্রায় আরো 5 থেকে 7 বছর আগে, তখন বলেছিল প্রায় 11,000 কোটি টাকা। তাহলে এই 5-7 বছরে কি সম্পদের মূল্য আনুমানিক কেমন হতে পারে? অ্যাকচুয়ালি আমি কমেই বলেছি, কমেই বলা ভালো, মানে ইউটিলাইজ করলে আরো অনেক গুণ বেড়ে যাবে। যেন আমার যে টঙ্গীর জায়গা, এখানে বিশাল জায়গা, এই জায়গাটা যদি আমাকে ইউটিলাইজ করার সুযোগ দেয় তো একটা জায়গা থেকে তো 2,000 কোটি টাকা বের করা যায়। আমাদের বিল্ডিং করার সুযোগ দিলে, আমি যে ফ্ল্যাট বানিয়ে সময় দিয়ে আমি সেল করে দিলাম, পাবলিকের টাকা দিয়ে দিলাম, আমাকে সময় দেওয়া হোক,
ইউটিলাইজ করার সময় তাহলে আমি অনেক অংশে পাবলিকে লাভ সহ দেওয়া সম্ভব, যদি আমাকে সময় দেওয়া হয়। গভর্নমেন্ট বাহাদুর আমাদেরকে সময় দেয়, আইনের মধ্য থেকে আমরা সুন্দর করে লাভ সহ চাইলে আমরা ফেরত দিতে পারবো, সেটার জন্য সময় দিতে হবে। এখন বিনিয়োগকারীদের কি আপনার আসল টাকা দিবেন না লাভ সহ দিবেন? সেটা কোর্ট এটার সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্ত আমরা দিতে পারবো না। এখানে দেখা গেছে এখন মামলা চলছে, মামলা এটা কি সিদ্ধান্ত আসে, হ্যাঁ, ওইটা যদি মহামান্য আদালত যদি আমাদের উপর সিদ্ধান্ত দেয় যে আপনারা গ্রাহকের টাকা কিভাবে বুঝিয়ে দেবেন, এটা আপনারা বুঝিয়ে দেন, তখন গ্রাহকদের সাথে আমাদের বোঝাপড়া। আর যদি মহামান্য আদালত যদি সিদ্ধান্ত দিয়ে দেয়, তাহলে তো সেটা আমাদের ওইটাই ফলো করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে সম্মানিত আইনজীবী যার কাছ থেকে আমরা এখন জানতে চাইবো, সেটা হচ্ছে ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের মামলা সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির বিষয়টি একটা অর্ডার আসছে, যেটা তো দর্শকরা জানতে চাচ্ছিলেন যে আসলে এই নির্ধারিত সময়ের মধ্যে মামলাটি কি আসলে নিষ্পত্তি হতে যাচ্ছে কিনা, বা নিষ্পত্তি হওয়ার কার্যক্রম কতটুকু অগ্রসর হয়েছে, এর যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা 2023 সালে যখন জনাব রফিকুল আমিনের একটা বেইল অ্যাপ্লিকেশন নিয়ে অনারেবল সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, তো ওই বেইল অ্যাপ্লিকেশনে হচ্ছে একটা ডিরেকশন আসছিল যে 1 বছরের মধ্যে ট্রায়ালটা নিষ্পন্ন করার। আর আমাদের ওই বেইল অ্যাপ্লিকেশনটা কেপ্ট ইন দ্য রেকর্ড রেখেছিলেন, এবং লাস্টলি এই 5 সেপ্টেম্বর হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছে নিষ্পত্তি করে দেন যে আমাদের বেইলের হচ্ছে আবেদনটা ডিসমিস করে দেন। তো যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে 1 বছরের মধ্যে ট্রায়াল নিষ্পত্তি করার। তো আমরা 2024 সালে আবার ওই একই বেইল অ্যাপ্লিকেশন নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আবেদন করেছিলাম। তো ওই সময়ে নতুন একটা ডিরেকশন আছে যে 6 মাসের একটা মে মাসে এই ডিরেকশনটা আসে যে 6 মাসের মধ্যে ট্রায়াল নিষ্পত্তি করে দেওয়ার জন্য, এবং আমাদের ওই বেল অ্যাপ্লিকেশনটা স্ট্যান্ড ওভার রাখা হয় যে 6 মাসের মধ্যে যদি ট্রায়ালটা নিষ্পত্তি না হয় তাহলে রফিকুল আমিন সাহেবের বেল বিবেচনা করা হবে। তো আমরা এই সাম্প্রতিককালে যে দেশের পটভূমির যে রাজনৈতিক পটভূমির যে পরিবর্তন, এটার কারণে হচ্ছে আমরা যে পটভূমিতে যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সাপেক্ষে আমরা মামলা সুপ্রিম কোর্টে আবার একটা অ্যাপ্লিকেশন আমরা দেই, যে অ্যাপ্লিকেশনটা 5 তারিখে শুনানি হয়েছে। তো যে প্রশ্নটা করেছেন যে এটা 1 বছরের মধ্যে অথবা মে মাসে যে 6 মাসের ডিরেকশন আসে, এটা পরবর্তী 6 মাসের মধ্যে নিষ্পন্ন করার সুযোগ আছে কিনা। তো আজকে আমরা সেপ্টেম্বরে দাঁড়িয়ে আছি। তো এটা অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যদি 1 বছরের মধ্যে নিষ্পন্ন করতে হয়, সেটা অক্টোবরের মধ্যে যে নিষ্পন্ন করতে হবে। তো আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, আমাদের সাক্ষী এ পর্যন্ত হয়েছে 124 জন। তো মোট সাক্ষী হচ্ছে 229 জন। তো এখন ভাইটাল যে সাক্ষী আছে সেটা হচ্ছে আয়োর সাক্ষী, যিনি ইনভেস্টিগেশন করেছে। তো এই আয়োর সাক্ষীটা আমরা দেখেছি অন্য মামলার ক্ষেত্রে, ডিএমসিসিএল এর ক্ষেত্রে যে মামলাটা হয়েছে, ওখানে আয়োর সাহেব দীর্ঘ 10 কার্য দিবসের মতো হচ্ছে সাক্ষী দিয়েছেন। তারপর তাকে আমরা ক্রস এক্সামিন করেছি, প্রায় ওরকম 8-10 কার্য দিবস গিয়েছে। তারপর 342 এর বিষয় আছে। তারপর যদি এসএসসি যদি আরো 10 থেকে 20 জন সাক্ষী অথবা 30 জন সাক্ষী নিতে চায়, তো আমার যেটা প্রেডিকশন সেটা অক্টোবরের 28 তারিখের মধ্যে ডিরেকশন অনুযায়ী হওয়ার সম্ভাবনাটা কম। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ডিরেকশনটা এরকম ছিল যে উইদাউট ফেল হচ্ছে এই মামলাটা নিষ্পন্ন করতে হবে, ট্রায়ালটা শেষ করতে হবে। তো এরকম যদি হয় যে অক্টোবরের মধ্যে যদি মামলাটা শেষ না হয়, তাহলে এসিসি কে একটা আবেদন দিয়ে, মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন দিয়ে হয়তো তাদের সময়টা বাড়িয়ে নিতে হবে। তো আমার যেটা হচ্ছে মতামত, সেটা হচ্ছে অক্টোবরের মধ্যে এতগুলো সাক্ষী শেষ করাটা দুদকের জন্য একটু কষ্টসাধ্য হবে। তারপরেও হচ্ছে কোর্ট যথাসাধ্য চেষ্টা করছেন, দুদককে সবসময় বলছেন আপনারা বেশি বেশি করে সাক্ষী আনেন, যেহেতু
মহামান্য সুপ্রিম কোর্টের একটা নির্দেশনা আছে। তো কোর্টের একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছি যে তার একটা নির্ধারিত সময়ের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার একটা হচ্ছে কার্যকর দিক লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে আমরা যাব যে সুপ্রিম কোর্টের যে আপিল ডিভিশনের যে বিষয়টি, সেই বিষয়টি আপনি কিছু বলবেন। তো আমরা জনাব সিরাজুল মনি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছিলাম আমরা, যে আপনি একজন বিনিয়োগকারী এবং ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ এবং বর্তমান বোর্ডের একজন পরিচালক হিসাবে ডেস্টিনি গ্রুপের যে একটি মামলা ইতিমধ্যে আপনি জানেন যে 2022 সালের 12ই মে অর্থাৎ মাল্টিপারপাসের মামলাটি নিষ্পত্তি হয়েছে। এখন আর একটি মামলা নিষ্পত্তি বাকি আছে। তো এই যে নিষ্পত্তি যেটা বাকি আছে, এই মামলাটি আনুমানিক যেটা নিষ্পত্তির জন্য বলা হয়েছে, এটি নিষ্পত্তি হওয়ার জন্য এই মুহূর্তে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে আপনাদের পক্ষ থেকে কি করণীয় বলে মনে করেন? কোন কাজটিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন আপনি? আসলে অ্যাকচুয়ালি আইনি বিষয়গুলো আইনের ধারায় চলে। আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে এর মধ্যে কি আর করার ছিল? মানববন্ধন করা, বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপ্লিকেশন পৌঁছানো, কিন্তু এইটার উপর তো আইন চলে না। আইন এখানে আমাদের ব্যারিস্টার রয়েছেন, আমাদের উকিল সাহেব রয়েছেন, তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছেন আজকে 12-13 বছর। তো সেই অনুযায়ী চলছে। এখানে বিনিয়োগকারীরা আমরা কি মনে করব কি মনে করব না বা কি করা উচিত, আমার যেটা করা উচিত সেটাই চলতেছে আইনের ধারায়। শুনানি চলছে, সেখানে সাক্ষী চলছে, ওই অনুযায়ী বিচারক তার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা ছাড়া তো আমরা আর কিছু দেখি না। বিনিয়োগকারী আমাদের অপেক্ষা করতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ জালেম সরকার থেকে আমাদের বাঁচিয়েছ, এখন নূতন সরকার এসছে, এই সরকার তাদের কাছ থেকে আমরা ভালো বিচার পাবো, ন্যায় বিচার পাবো, দ্রুত আমাদের এমডি স্যারকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো এবং এটা খুব তাড়াতাড়ি পাবো, এটা আশা করি। এই জন্য, কারণ এখন তো স্বৈরাচার সরকার নেই, এখন তো সেই আমরা ষড়যন্ত্রের মধ্যে নেই। কারণ খুনের আসামিও কিন্তু জামিন হচ্ছে, ইতিমধ্যে হয়েছে, অনেকেরই হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেশের মধ্যে অনেক বড় বড় মামলার জামিন হয়ে যাচ্ছে। আমরা দুদকের মামলায় পড়েছি, বাংলাদেশ ব্যাংক বলেছে ডেস্টিনিতে কোনো মানি লন্ডারিং হয়নি, টাকা পাচার করার তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তো এরকম রিপোর্ট পাওয়ার পরও একটা মানুষ এখনো পর্যন্ত দেখা গেছে আমাদের মামলা একটা বিচার হয়েছে, এটা আবার আপিল করেছি আমরা। আর একটা মামলা অলরেডি এখন পর্যন্ত রায় ঘোষণা হয়নি, কিন্তু 12-13 বছর হয়ে গেছে। মানে একটা লোক জামিনের নামে 12টি বছর আজকে জেলখানা। কোন স্বৈরাচার সরকারের ষড়যন্ত্রে আমরা পড়েছি? তো যেহেতু আমাদের ডক্টর ইউনূস স্যার এসেছেন, তাদের সাথে যারা সহযোগী আছেন সবাই যথেষ্ট জ্ঞানী এবং যথেষ্ট বুদ্ধিমান, বুদ্ধি রাখেন এবং তাদেরকে আমরা স্যালুট করি। এবং এই দেশের পরিবর্তনে আমি সিরাজুল মনির মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, আমার শত শত লোক নিয়ে, ডেস্টিনির লোক নিয়ে, এবং সেগুলো প্রুফ আছে, ডকুমেন্টারি আছে আমার কাছে, আমি ফেসবুকে পোস্ট করেছি। আমরা রাস্তায় আন্দোলন করেছি ছাত্রদের নামে এই স্বৈরাচার সরকারকে পতন করার জন্য। তো এখন যেহেতু স্বৈরাচার সরকারকে পতন করার জন্য আমরা রাস্তায় ছিলাম, তো আমরা ন্যায় বিচার পাবো এই আশাই আমরা রাস্তায় ছিলাম। আমরা এটাই। আচ্ছা, আমি আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যে যেহেতু জনাব রফিকুল আমিন স্যার একটি মামলার জামিন হলে উনি বের হয়ে চলে আসবেন, উনি বের হয়ে চলে আসার পর মূলত কোন কাজটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন আপনি একজন বিনিয়োগকারী হিসাবে? এক হচ্ছে বিনিয়োগ ফেরত দেওয়া, 2 হচ্ছে ব্যবসা চালু করা। এই দুটার মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে 3টা পার্ট রয়েছে। আমাদের এমডি স্যার বের হয়ে আসলে, আসলে এমডি স্যারের বিষয়টা আমি একটু ভিন্নভাবে বলবো। পৃথিবীতে যুগে যুগে মহান রব্বুল আলামিন কিছু এক্সেপশনাল মানুষ পাঠায় এই পৃথিবীতে। যেমন মেসি, সে কিন্তু ভালো ফুটবল খেলে, এটা কিন্তু এই যুগের একজন ভালো খেলোয়াড়, কিন্তু তাকে যদি ক্রিকেট খেলতে দেওয়া হয় সে কিন্তু ভালো পারবে না।
আবার সাকিবুল হাসান অলরাউন্ডার, তাকে যদি ফুটবল খেলতে দেওয়া হয় সে কিন্তু পারবে না। আবার যদি আমরা এশিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকাই, শাহরুখ খান সেই লেভেলের। তো এরকম দেখা গেছে নেলসন ম্যান্ডেলা, হ্যাঁ, মাহাতির মোহাম্মদ, তো এই আমাদের ডক্টর ইউনূস স্যার, ঠিক আছে। মহান রব্বুল আলামিন যুগে যুগে কিছু কিছু মানুষকে এক্সেপশনাল কিছু যোগ্যতা দিয়ে পাঠায়, কিন্তু সব যোগ্যতা পৃথিবীতে কাউকে দেয় না। মহান রব্বুল আলামিন দেয়নি। একটা মানুষের এমন একটা যোগ্যতা, ওই যোগ্যতা দিয়ে সে দেখা গেছে পৃথিবীতে ইতিহাস তৈরি করে। তো এমডি স্যার হলো ইতিহাস তৈরি করে একটি লোক, তার ভিতরে কিছু এক্সেপশনাল মহান রব্বুল আলামিন কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন, তার লিডারশিপ। সে স্বপ্ন দেখে না, সে স্বপ্নের উপর দাঁড়িয়ে কথা বলে। তো এই লোকটা যখন এমন একটা লোক যে সারা বাংলাদেশে 45 লক্ষ লোককে একত্রিত করেছেন তার লিডিং এর পাওয়ার দিয়ে, তার মোটিভ, তার মধ্যে ওই যোগ্যতা মহান রব্বুল আলামিন দিয়েছেন। এবং 12 বছর যাবত এখনো একজন এবং তার বিরুদ্ধে মামলা সবচেয়ে করেনি। মজার ব্যাপার হলো যে একটা গার্মেন্টস এর কর্মী সে 2-3 মাসের বেতন না পেলে সে কিন্তু রাস্তায় নামে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আজকে এই ডেস্টিনিতে 45 লক্ষ লোক এখানে দুদকের কথা মতে 4,200 কোটি টাকা বিনিয়োগ করেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে একটা জিডিও করেন একটা ডিস্ট্রিবিউটর। তার মানে কি? কোনো কমপ্লেন নেই, এই লোকটা ইনোসেন্ট। বের হলে কোন কাজ থেকে সবচেয়ে বেশি দিবে? এখন দেখা গেছে সে তো মানে ক্রিয়েটিভ। জি। সে 3টা কাজ এখানে, একটা হলো আমাদের আইনি বিষয়টা, আর একটা হলো ডিস্ট্রিবিউটারদের বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া, আর একটা হলো ব্যবসা চালু করা। তো আইনি বিষয়টা হলো আইন অনুযায়ী চলবে, ধারা অনুযায়ী চলছে। হ্যাঁ। এখন টাকা ফেরত দেওয়ার বিষয়টা হলো গভর্নমেন্ট বাহাদুর বা আমাদের মহামান্য আদালত সে কখন রায় দিবে ওই রায়টাকে ফলো করে তো না আমরা এমডি স্যার এটা ফলো করবে। আর দ্বিতীয়ত হলো আইনের আরো কিছু বিষয় আছে যে আমরা এখান থেকে দ্রুত আইনকে ফলো করে কিভাবে ব্যবসা শুরু করা যায়, এই ব্যবসার কাজে এমডি স্যার হাত দিবেন। কারণ হলো আমরা বিনিয়োগ নিয়েছি মানুষের কাছ থেকে, এটাই ছিল অপরাধ, কিন্তু আমরা প্রোডাক্ট তো সেল করতে পারি, প্রোডাক্ট সেল করতে তো আমাদের সমস্যা নেই। আমাদের 45 লক্ষ লোক সারা বাংলাদেশে বলবো না সারা পৃথিবীতে এখনো অপেক্ষা আছে এমডি স্যার বের হয়ে আসবে, লক্ষ লক্ষ লোক ব্যবসা শুরু করবে। তো ব্যবসা শুরু করার জন্য যদি কোনো আইনি বিষয়গুলো নিয়ে কোর্টে যেতে হয় বা কোথাও যেতে হয়, মন্ত্রণালয়ে যেতে হয়, ব্যবসা করার জন্য যা যা করা দরকার ওগুলো করে আমার মনে হয় এমডি স্যার প্রথমে ব্যবসা শুরু করার জন্য যা করা দরকার উনি ওই বিষয়গুলো ঠিক করে ব্যবসা শুরু করবে, এটা আমার। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জানেন সম্মানিত দর্শক, যে গত 5 তারিখে মাননীয় সুপ্রিম কোর্টে যেই মামলাটি ছিল জামিনের ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের, এই মামলায় 6 মান্থসের একটা স্ট্যান্ড ওভার ছিল এবং পরবর্তী সময় এই 6 মান্থ স্ট্যান্ড ওভারটা এগিয়ে আনার জন্য আবেদন করা হয় চেম্বার জজে, এবং সেই অনুযায়ী 5 তারিখ জামিনের শুনানি ছিল। এই শুনানির বিষয়ে ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথি জনাব ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক বলেছেন। তারপর আমি আপনার কাছ থেকে বিষয়টি জানতে চাচ্ছিলাম, ওই দিন রায়ের পর বাংলাদেশে অনেকগুলো গণমাধ্যমে কিছু বিষয় আসছে এরকম যে ডেস্টিনি গ্রুপের কর্ণধার জনাব রফিকুল আমিনের জামিনের বিষয়ে 5 সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে যে আদেশ দিয়েছেন, এই আদেশের কিছু বিষয় বলা হয়েছে এরকম যে রফিকুল আমিন মানে প্রধান বিচারপতির উদ্ধৃতিতে বলা হয়েছে যে সভ্য সমাজে ডেস্টিনির এই 2 জনের জামিন নিয়ে কোনো তাড়াহুড়া করার কিছু নেই, এমন একটি বিষয় তারা লিখেছেন। পাশাপাশি এভাবে লিখেছেন তার জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত। আসলে এই বিষয়টিতে কি বোঝানো হচ্ছে, আপনি যদি একটু, আপনি শুনানির কার্যক্রমে ছিলেন, এই বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে যদি বিস্তারিত একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি বোঝার জন্য আসলে ওই দিনের প্রেক্ষাপটটা একটু দেখতে হবে আপনাকে। ওই দিন সুপ্রিম কোর্টের একেবারে শেষ কার্যদিবস ছিল। জি, 5 তারিখ শেষ কার্যদিবসে সবকিছুই একটু তাড়াহুড়ার মধ্যে থাকে। দ্বিতীয়ত ওদিন যেটা হয় যে শুরুতেই দুদকের আইনজীবী, মূল আইনজীবী যিনি ছিলেন, দুদকের মূল আইনজীবী ছিলেন হচ্ছে খুরশিদ সাহেব, তো উনি উপস্থিত ছিলেন না। তো উনি একজনকে দায়িত্ব দিয়েছিলেন, যে দায়িত্বপ্রাপ্ত যে আইনজীবী ছিলেন তিনি শুরুতেই কোর্টে মেনশন করে একটা সময়ের আবেদন করেন।
তো আমি তখন উপস্থিত ছিলাম। তো আমি বললাম যে যে এই মামলাটা আমরা শুনানির জন্য অনেকদিন ধরে চেষ্টা করছি, তো আমরা চাচ্ছি যে এটা শুনানি হোক। তারপরে ওখানে আমাদের আরেকজন যে আসামি ছিলেন মোহাম্মদ হোসেন সাহেব, তার আইনজীবীও উপস্থিত ছিলেন, যে তিনিও দুদকের সাথে বললেন যে যেটা তো আজকে শেষ কার্য দিবস, যে ওনারাও সময় চাচ্ছেন। তো ওনাদের আবেদনটা আমাদের আবেদন থেকে একটু ভিন্ন ছিল। তো ওনাদের আবেদন ছিল, ওনাদের বেইল অ্যাপ্লিকেশনের যেটা ছিল ওটা ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল, অর্থাৎ যেদিন ওনাদের শুনানি করার কথা ছিল ওই দিন ওনারা উপস্থিত ছিলেন না। তো ওটাকে রেস্টোর করার জন্য, পুনর্জীবিত করার জন্য ওনারা আমাদের সাথে ওনাদের মামলাটা ট্যাগ করেন এবং ওনারা বলেন যে এটা বন্ধের পরে শুনানি করা হোক। ওই দুদকের মতো ওনারাও একটা সময় প্রার্থনা করেছিলেন। তো আমরা বললাম যে আমরা দীর্ঘদিন আমরা এই মামলার সংশ্লিষ্টে কারাগারে আছি। তো এই মামলার সর্বোচ্চ সাজা 12 বছর। তো এই মামলাতে আমরা কারাগারে আছি প্রায় 11 বছর 11 মাস। তো প্রেক্ষাপটটা এরকম ছিল যে দুদক এবং অন্য একজন যে আসামি ছিলেন তারা সময়ের আবেদন করেছেন, এদিক দিয়ে আমরা জামিনের আবেদন করছি। তো এখানে যে বিষয়টা, এই তাড়াহুড়ার মধ্যে যে বিষয়টা ওখানে মুখ্য হয়ে ওঠে, যে মামলার মেরিটের মধ্যে না গিয়ে যে আমরা এতদিন ধরে যে 11 বছর 11 মাস ধরে আমরা ভেতরে আছি, এই বিষয়টা গুরুত্ব না পেয়ে ওখানে আরেকটা বিষয় গুরুত্ব পেয়ে ওঠে যে এই মামলার অ্যালিগেশন কত টাকা, টাকার বিষয়টা উল্লেখ করা হয়। টাকার বিষয়টা উল্লেখ করে যে দুদক এখানে বলে যে একটা হিউজ অ্যামাউন্টের অভিযোগ। একজন মহামান্য বিচারপতি জিজ্ঞেস করেন যে অ্যামাউন্টটা কত। তো অ্যামাউন্টটা 2300 কোটি টাকা। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ, এটা বাজার থেকে সংগ্রহ করা হয়েছে কত টাকা, এটা 2300 কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করা হয়েছে। তো আমরা বললাম যে এটা টোটাল অ্যামাউন্ট অফ মানি, বাট জনাব রফিকুল আমিনের বিরুদ্ধে অভিযোগ 82 কোটি টাকার, অনলি 82 কোটি টাকা। তো এখানে সবকিছু ছাপিয়ে যে জিনিসটা মুখ্য হয়ে ওঠে, যেটা টাকার অ্যামাউন্টটা, যে এই মামলাতে এতগুলো টাকা এই মামলাতে ইনভলভ। যে এই প্রেক্ষাপটে মহামান্য প্রধান বিচারপতি বলেন যে এই বিষয়টা নিয়ে তাড়াহুড়া করলে চলবে না। আচ্ছা, যে এটা আমরা ধীরে সুস্থে শুনবো। তো এই প্রেক্ষাপটে এই কথাগুলো আসে, এখানে তাড়াহুড়ার বিষয় নেই এবং এতগুলো টাকা যেখানে যেখানে এতগুলো টাকা ইনভলভ, সেখানে রাষ্ট্রের স্বার্থ জড়িত থাকার তো বিষয় চলে আসে। এখানে রাষ্ট্রের স্বার্থ বলতে যেটা বোঝাতে চেয়েছেন, এটা জনগণের স্বার্থ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুরুতেই এই যে ডেস্টিনির মামলাটা, এটা শুরুই হয়েছে একটা মিডিয়ার অভিযোগ দিয়ে, একটা সুনির্দিষ্ট পত্রিকার একটা অভিযোগ দিয়েই এই মামলাটা শুরু হয়েছে। শুরু থেকেই এটা মিডিয়া ট্রায়াল আক্রান্ত। তো এটার সেন্সিটিভিটি শুরু থেকেই ছিল, সবার একটা পাবলিক নলেজ। এই ডেস্টিনির মামলা সম্পর্কে বাংলাদেশের এমন একটা পরিবার নেই যে যারা একেবারে ফার্স্ট হ্যান্ড নলেজ এই ডেস্টিনির মামলা সম্পর্কে নেই। তবে ডেস্টিনির মামলা সম্পর্কে একটা ভুল ধারণা বাজারে প্রচলিত আছে যে এতগুলো টাকা মানি লন্ডারিং করেছে। মানি লন্ডারিং সম্পর্কে বাংলাদেশে একটা ভেগ ধারণা আছে যে এই টাকাটা বিদেশে পাচার করে দেয়। আপনি দেখবেন যে ডেস্টিনির মামলাতে দুদকের যে চার্জশিট, সেখানে কিন্তু বিদেশে টাকা পাঠানোর কোনো অভিযোগ নেই। এবং দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের একজন সে সাক্ষীও দিয়েছেন যে এখানে বিদেশে কোনো টাকা পাচার করার কোনো, এখানে মূল অভিযোগটা আসছে যে বাজার থেকে টাকাটা সংগ্রহ করা হয়েছে ট্রি প্যাকেজ বিক্রি করে। যেই ট্রি প্যাকেজের বিক্রি করতে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ডেস্টিনির যে কোম্পানি, যারা সেলিং এজেন্ট ছিল, তাদেরকে একটা কমিশন দেয়া হয়েছে।
মূলত এই কমিশনটাকে হচ্ছে বলা হচ্ছে যে এই টাকাটা হচ্ছে মানি লন্ডারিং করা হয়েছে। তো একটা বিক্রির যে একটা প্রক্রিয়া, এই Selling. প্রক্রিয়ার মধ্যে কত টাকা প্রমোশনাল কস্ট যাবে এবং বা কমিশন দিবে বা ইনসেনটিভ দিবে, বাংলাদেশে এরকম কিন্তু ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে কমিশনের পরিমাণটা কত হবে। তো এখানে মূল অভিযোগটা আসছে ওখানেই যে অত্যাধিক পরিমাণ টাকা কমিশন দিয়ে মানি লন্ডারিং করা হয়েছে। তো সবশেষে আমি এটুকুই বলবো যে মামলাটা, ডেস্টিনির মামলাটা একটা সেন্সিটিভ মামলা, জাতি একটা সন্ধিক্ষণে আছে। এই প্রেক্ষাপট থেকেই বলা হয়েছে যে বিষয়টা নিয়ে তাড়াহুড়া, যেহেতু শেষ কার্য দিবস ছিল, যে একার এবং অন্য দিক থেকে দুদক সময় চাচ্ছে এবং অন্য একজন যে অ্যাকিউজ ছিলেন তিনি সময় চাচ্ছেন, এই প্রেক্ষাপটে এই কথাগুলো আসছে যেটা রাষ্ট্রের স্বার্থ জড়িত আছে, আমরা এখন এটা শুনবো না। তো এই প্রেক্ষাপট থেকে এই কথাগুলো আসছে। আমরা আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, এই যে মাননীয় বিচারক যে একটা বলেছেন যে এত টাকা, এই টাকার হদিস, তাহলে এই যে ডেস্টিনি গ্রুপের যে আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে জানতে পেরেছি, যে আমরা ইতিমধ্যে জনাব সিরাজুল মনিরকে বলেছিলাম কিছুক্ষণ আগে, যে এই যে বাংলাদেশ প্রতিদিন আজ থেকে 5-7 বছর আগে বা কালের কণ্ঠ তারা প্রতিবেদন তৈরি করেছে, বা 71 টেলিভিশন তারা বলেছে যে প্রায় 10,000 কোটি টাকার উপরে। তো এই বিষয়টি কি আদালতে কি জানানো হয়েছিল, বা আদালত এই বিষয়টি কি উপস্থাপন করেছিল কেউ, বা আদালত কি এই বিষয়টি কথা বলার সময় যে এই যে এত টাকা পাচার বা এত টাকা হদিস নেই, তখন কি সম্পদের বিষয়টা কি আদালত কি উপস্থাপন করেছিলেন? ডেস্টিনির মামলার সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে, আমি দেখেছি মামলাটা পরিচালনা, আমি 16 সাল থেকে এই প্রতিষ্ঠানের সাথে আছি, যে চার্জশিটেই এখানে উল্লেখ করা হয়েছে ডেস্টিনি ট্রি প্লান্টেশনের হচ্ছে 35 লক্ষ সেলেবল ট্রি আছে। সেলেবল মানে বিক্রয়যোগ্য গাছ আছে। এটা একটা বিষয়। 35 লক্ষ গাছ প্রায় হচ্ছে 3500 একর জায়গাতে, এটা একটা সাক্ষী উল্লেখ করেছেন, কিন্তু হ্যাঁ একটা সাক্ষী বলেছেন বিষয়টা আসছে 3500 একর গাছের বাগান পাওয়া গেছে। তো এই যে চার্জশিটটা দিয়েছে এখানেই প্রমাণ করে যে 3500 একর জায়গাতে এই গাছগুলো আছে। তো এই যে টাকাটা ডেস্টিনি ট্রি প্লান্টেশন রিলেটেড যে টাকাটা সংগ্রহ করা হয়েছে বাজার থেকে, যে এটা হচ্ছে 2300 কোটি টাকা। তো এই 3500 একর জায়গা হচ্ছে ম্যানেজ করে এখানে বাগান করা, এটা তো টাকা ছাড়া হয়নি, এখানে একটা ইনভেস্টমেন্ট হয়েছে। এবং দেখবেন যে বিভিন্ন পারমিশন কেসের মাধ্যমে ডেস্টিনির যে সম্পদগুলো ছিল, এই সম্পদগুলো হচ্ছে ক্রোকাদেশের মাধ্যমে রিসিভার নিয়োগ করে এটা এই রক্ষণাবেক্ষণ করা হয়েছে। যে মূলত হচ্ছে এই যে জাজায়দিন বলেন অন্যান্য যে মিডিয়া, ডেস্টিনির যে পরিমাণ সম্পদ আদালতের নজরে আছে এবং ক্রোকবদ্ধ করা হয়েছে, এগুলোর একটা জেনারেল একটা ক্যালকুলেশনের মাধ্যমে এই পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো একটা ক্যালকুলেশন করেছে যে এই পরিমাণ টাকা, যেমন হচ্ছে মনির ভাই বলছিলেন যে আনন্দচন্দ যে সময় কেনা হয়েছিল এটার যে ভ্যালুয়েশন তখন ছিল, এই লাস্ট 12-13 বছরে এটার ভ্যালুয়েশন 3-4 গুণ বেড়েছে। এবং এই যে ডেস্টিনির যে প্রপার্টিগুলো আছে, কক্সবাজারে আছে, খুলনাতে আছে, বরিশালে আছে, এগুলোর যদি বর্তমান বাজার মূল্য করা দেখা যায়, তাতে করে ডেস্টিনির ট্রি প্লান্টেশনের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, এই অভিযোগের থেকে বেশি পরিমাণ টাকার সম্পত্তি আমি বলবো যে এটা ডেস্টিনির হচ্ছে যে সম্পত্তির যে তালিকা করা হয়েছে এই তালিকার মধ্যে আছে। এবং এগুলো যদি যথাযথভাবে ইউটিলাইজ করা হয়, এটা হচ্ছে যেটা সংগ্রহ করা হয়েছে সেটা এই সম্পত্তির ইউটিলাইজেশনের মাধ্যমে এটা ফেরত দেওয়া সম্ভব হবে। আমরা এই এত করে সম্পদ যে আছে, এই বিষয়টিকে আমরা ওই দিন আদালতে কি উপস্থাপন করতে পেরেছি কি, বলার সুযোগ ছিল কি? আমি প্রেক্ষাপটটা বলেছি আপনাদের, যে প্রেক্ষাপটটা এটা খুব সংক্ষিপ্ত একটা শুনানি হয়েছে। সংক্ষিপ্ত শুনানির মধ্যে মুখ্য বিষয়টা ছিল কি পরিমাণ টাকা। তো এখন দেখবেন যে এই মিডিয়াতে যে গল্পগুলো আসে, এই সালমান এফ রহমানের হচ্ছে 37,000 কোটি টাকা, এই বড় অঙ্কের টাকাগুলো হচ্ছে এগুলো চলে আসে। তো এটা যে মামলাটা সেন্সিটিভ এবং এই পরিমাণ টাকার অ্যালিগেশন, এটা নিয়ে তাড়াহুড়া করা যাবে না। এই বিষয়টাই হচ্ছে প্রেক্ষাপট থেকে এই বিষয়টাই হচ্ছে
উঠে আসে, যে এটা আমরা একটু ধীরে সুস্থে শুনবো, যে একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে এবং সামনে একটা বড় বন্ধ সুপ্রিম কোর্টের আছে, যে বন্ধের পরে এটা শোনা যেতে পারে। যেমন কোহিকো স্টেট যে মোহাম্মদ হোসেন সাহেবের মামলাটা যেটা রেস্টোরেশনের জন্য আছে, এটা বন্ধের পরে একটা টাইম দিয়েছে, যেটা ওনারা শুনবেন। ধন্যবাদ। আমরা এই বিষয়টি মাননীয় সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে যে গত 5 তারিখে যে জামিনের যে বিষয়টি ছিল, এই বিষয়টি সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয় জানতে পেরেছি, যেইগুলো সম্পর্কে যে বিষয়গুলো আমাদের সম্মানিত অনেক দর্শকরাই জানার জন্য বারবার চেষ্টা করেছিলেন। তো আমরা আমাদের বিজ্ঞ আইনজীবী ওনার কাছ থেকে জানতে পেরেছি। তা আমরা এই মুহূর্তে জনাব সিরাজুল মনির আপনার উদ্দেশ্যে বলবো, এই যে 12 বছর যে অপেক্ষা করছেন, মামলা চলছে, এই শেষ হচ্ছে, আমরা এইরকম অপেক্ষা করতে করতে প্রায় একটি মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে, আরেকটি মামলা এখন প্রায় যেটা আমরা জানতে পেরেছি যে 124 জন সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। রায়টা হওয়ার জন্য 29 অক্টোবর একটা নির্ধারিত সময় আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আসলে আপনারা বিনিয়োগকারীরা কতদিন এইভাবে আসলে অপেক্ষা করবেন? ধন্যবাদ হাসান আপনাকে, কারণ বারবার একটা জায়গায় আমাকে আসতে হয়। ডেস্টিনির পাগল কেন 45 লক্ষ লোক, এই জায়গাটা আগে আমাকে আসতে হবে। কারণ হলো, একটা প্রতিষ্ঠান আর একটা গ্রাহকের মধ্যে সম্পর্কটা কিসের? লেনদেনের, অন্য কোনো কিছু সম্পর্ক না। কিন্তু এখানে লেনদেনের বলতে তারা আমার কাছে আসছে, এই প্রতিষ্ঠানে আমরা এসছি, এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট সেল করেছি আমরা। তো এই প্রতিষ্ঠানে যারা ম্যানেজমেন্টে ছিল তারা যে কমিটমেন্ট করেছে, এই কমিটমেন্ট কিন্তু আমাদের ফুলফিল করেছে। তাহলে এইটার টাইম ডিউরেশন কত? 12 বছর। তো 12 বছর একটা কোম্পানি শুরু থেকে হাঁটি পা করে লাস্টলি 45 লক্ষ লোকের সাথে যে কমিটমেন্ট গুলো করেছে, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি সপ্তাহ, উইক, মাস, ইয়ার, বছর, তারা সব ফুলফিল কমিটমেন্ট বাস্তবায়ন করেছে। তার মানে আমাকে একটা বিষয় বলি, আপনি ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ, আপনি কি গাড়ি পেয়েছিলেন 3টি? হ্যাঁ, আমি 3টি গাড়ি পেয়েছি। তো আমি এই জিনিসগুলোই তো বলছি, যে ডেস্টিনি আমাকে বলেছে যে ইনসেন্টিভ পেলে আপনি দেশের বাইরে ঘুরতে যাবেন, ইনসেন্টিভ আমাকে দিয়েছে এবং বললো যে আপনি একটা ডেজিগনেশন, যে প্লাটিনাম হলে আপনি প্রতি মাসে বাড়ি ভাড়া পাবেন। আমি বাড়ি ভাড়া পেয়েছি। আপনি ডায়মন্ড হলে আপনি গাড়ি পাবেন। 3টা সেন্টার দিয়ে আমি ডায়মন্ড হয়েছি। 3টা সেন্টার মিলে আমি ওই সময় লেটেস্ট মডেলের প্রাডো গাড়ি কিনেছি। তো আমার কথা হলো, এটা শুধু আমার বেলায় না, 45 লক্ষ ডিস্ট্রিবিউটারদের বেলায়, যে আপনি এই প্রোডাক্ট সেল করবেন, আপনি এই কমিশন পাবেন। তো সবাই একই বক্তব্য। তো আমাদের সাথে তো ডেস্টিনি কোনো চিট করেনি। ডেস্টিনি যা কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্ট ডেস্টিনি বাস্তবায়ন করেছে। আমরা ডেস্টিনির প্রতি হ্যাপি, কারণ সে আমাদের সাথে যা বলেছে তাই সে করেছে, আমাদের সাথে সেট করেনি। এবং ডেস্টিনির 45 লক্ষ লোক। আচ্ছা, আমি আজকে আপনাকে একটা জিনিস বলতে চাই, মানে উল্টাপাল্টা করে 1 বছর, 2 বছর, 6 মাস, 1000, 5000, 10,000, 1 লাখ লোকের সাথে মানে ওঠা বসা করা যায়। উল্টাপাল্টা করে কি 45 লক্ষ লোকের সাথে 12 বছর কি ঘর সংসার করা যায়? এটা কি সম্ভব? এখানে একটা বিষয় প্রশ্ন আসছে যে মানুষ বিভিন্ন, এটা হলো, এখন আরেকটা কথা বলি আজকে আপনাকে, ডেস্টিনি 45 লক্ষ লোক সম্পৃক্ত করেছে, তার টার্গেট ছিল কোটি কোটি লোক। 2012 সালে সে 1 কোটি লোকের কর্মসংস্থান তৈরি করার ছিল। হ্যাঁ, আজকে 12 বছর হয়ে গেল, ডেস্টিনি ডিস্ট্রিবিউটারদের সাথে, গ্রাহকদের সাথে সিট করেছে। এখনো লক্ষ লক্ষ লোক অপেক্ষা করছে রফিকুল আমিন বের হলে তারা ব্যবসা শুরু করবে। তা কেমন সিট করলো? আমি এটাই তো বুঝলাম না। ডেস্টিনি চিট করেছে, কি করেছে সেটা আমি বলতে পারি। একটা প্রশ্ন আসে এরকম যে মগজ দোলাই করা হয়। না, মগজ দোলাই করা, হ্যাঁ ঠিক আছে, মগজ দোলাই কি কার কি করতে পারে এই সমাজে? সবাই সচেতন। ডেস্টিনি মানুষের হৃদয়কে কেড়ে নিয়েছে, মানুষের ভালোবাসা কেড়ে নিয়েছে। ডেস্টিনি মানুষের কমিটমেন্ট গুলো ফুলফিল করে 45 লক্ষ লোকের ভালোবাসা তৈরি করেছে। তাদের এইটা তারা বুঝতে পেরেছে যে আমরা এই জায়গাটায় নিরাপদ, এইটা ডেস্টিনি 45 লক্ষ ডিস্ট্রিবিউটর বুঝতে পেরেছে। যে তারা তো বলেছে একটা জিনিস, হাজার হাজার লোক রাস্তায় অসংখ্যবার নেমেছে মানববন্ধন করার জন্য। তাদের বক্তব্য কি ছিল?
তাদের বক্তব্য যে ডেস্টিনি আমাদের সিট করছে তা না, ডেস্টিনিতে এসে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না। তারা একটা কথা বলেছে, ডেস্টিনি আমরা ভালো ছিলাম, ডেস্টিনি আমাদের সাথে কোনো অন্যায় করেনি, ডেস্টিনির ষড়যন্ত্র শিকার হয়েছে, আমরা ষড়যন্ত্র শিকার, ডেস্টিনিতে ভালো ছিলাম, আমরা ভালো আছি এবং ভালো থাকতে চাই, রফিকুল আমিন স্যারের জামিন চাই, ডেস্টিনিতে আমাদের ফ্রি দেওয়া হোক। এটা অসংখ্যবার বলেছে। তো গ্রাহক চিট হলো না, গ্রাহকের সব ঠিকঠাক রাখলাম, সবকিছু ঠিকঠাক হলো, মানে হঠাৎ করে মানে আমরা মানি লন্ডারিং করেছি, আমরা এটা একদম ষড়যন্ত্র, মানে কিছু লোক ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই ডেস্টিনি এখন প্রশ্ন এটাই বলছিলাম যে কতদিন অপেক্ষা করবেন এই মামলা নিষ্পত্তি হওয়ার জন্য আপনারা আসলে? এখন ডেস্টিনি যে ভালোবাসা 45 লক্ষ লোকের ভিতরে যে তৈরি করেছে, তো মৃত্যুর আগ পর্যন্ত তো অপেক্ষা করবে, আমি তো তাই দেখছি। ধন্যবাদ আপনাকে। আমি একটু ব্যারিস্টার ভৌমিক আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছিলাম। কিছুক্ষণ আগে আপনি আগে বলেছিলেন যে এই যে ডিস্ট্রিবিউটরদেরকে কমিশন দেওয়া হয়েছে 1456 কোটি টাকা। এই যে একটা কমিশন যেটা দেওয়া হয়েছে, যেটাকে দুদক বিভিন্ন ধরনের হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর এই জাতীয় বিষয়গুলো বলা হচ্ছে বা বলছে, তো এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে যেগুলোতে প্রায় প্রথম ইনস্টলমেন্ট অর্থাৎ শুরুতেই যেই প্রিমিয়ামগুলো আসে সেখান থেকে প্রায় 80, 70, 90% টাকা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যারা যারা সেলসে কাজ করছে, তাদেরকে কমিশন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ডেস্টিনি যে কমিশনটা দিয়েছে সেটা সংখ্যা তো অনেক কম। সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের বেলায় কোনো সমস্যা নেই, বাট ডেস্টিনির বেলায় মানে এত নেগেটিভ অভিযোগ, এতগুলো অভিযোগ, এর কারণটা কি? মানে আইন কি বলে? আমি আগেই বলছিলাম যে বাংলাদেশে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি পরিমাণ টাকা ইনসেনটিভ দেবে এরকম কোনো সেলিং নাই। তো একটা বিষয় আমি মনির ভাইয়ের সাথে অ্যাড করব যে এই ডেস্টিনির দুটো মামলায়, একটা মামলাতে হচ্ছে নিষ্পত্তি হয়ে গেছে, সাজা হয়েছে, ওই মামলাতেও আপনার হচ্ছে প্রায় 250 মানুষ সাক্ষী দিয়েছে। তো এই 250 মানুষের মধ্যে একজন কিন্তু ডেস্টিনির গ্রাহক নেই যিনি এসে বলেছেন যে আমার সাথে প্রতারণা করা হয়েছে। সকলে ব্যাংক কর্মকর্তা। এটা একটা আমাদের ওয়ান অফ দ্য আর্গুমেন্ট ছিল যে ডেস্টিনি প্রতারণা করেছে সাধারণ মানুষের সাথে। তো এই প্রতারিত কোনো ব্যক্তি কিন্তু এসে বলেনি যে আমার সাথে ডেস্টিনি প্রতারণা করেছে। তো এই মামলাতেও আমরা একই রকম দেখছি, এই 124 জনের মতো সাক্ষী হয়েছে, একজনকেও না চার্জশিটে করা হয়েছে, না কোর্টে এনে বলা হয়েছে, তাকে দিয়ে বলানো হয়েছে যে ডেস্টিনি তার সাথে প্রতারণা করেছে। তো এটা একটা স্ট্রাইকিং ফিচার এই মামলাতে। মনিবের সাথে আমি মিলিয়ে বলবো যে এই যদি প্রতারণা করে থাকে এতগুলো লোক, দুদক তো 2-4 জনকে হচ্ছে এনে স্টেটমেন্ট নিতে পারতেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, বা তাদেরকে উপস্থাপন করে বলতে পারতেন যে এদের সাথে প্রতারণা করা হয়েছে, যে এটা মামলাটা প্রতারণার, যে অধিক লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়েছে। তো এই ফ্যাক্টরটা যদি প্রুভ করতে হয় যে কারোর সাথে প্রতারণা করা হয়েছে, একজন সাক্ষী এনে তো প্রুভ করতে হবে। তো এই বিষয়টা কিন্তু অনুপস্থিত এই ডেস্টিনির এই মামলাতে, এই জিনিসটা অনুপস্থিত যে কোনো প্রতারিত ব্যক্তি নেই। শুধু আসছে কারা? আসছে হচ্ছে যারা তদন্ত করেছেন, ব্যাংকের হচ্ছে কর্মকর্তাগণ আছেন, যে এই কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে। তো আরেকটা স্ট্রাইকিং ফিচার যেটা, যে ব্যাংকের কোনো কর্মকর্তা কিন্তু এসে বলেননি যে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে অবৈধভাবে হয়েছে। তো একটা ট্রানজ্যাকশন যেমন ব্যাংকের নিয়মে আছে, মানি লন্ডারিং আইনে এবং বিধিতে আছে, এবং বিএফআইইউ যে প্রতিষ্ঠান আছে মানি লন্ডারিং দেখে যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন আছে কিনা, যতগুলো এভিডেন্স আসছে, রেকর্ডপত্র আসছে, কোথাও কিন্তু নোটিং নেই যে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। এই ডেস্টিনি ট্রি প্লান্টেশন যতগুলো অ্যাকাউন্ট মেনটেন করেছে, কোনো একটা অ্যাকাউন্টে কিন্তু এই নোটিংটা নেই যে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। তো এই ল্যাকিংগুলো আছে এই মামলাতে, যে কোনো প্রতারিত ব্যক্তি নেই এবং কোনো ট্রানজ্যাকশন
থেকে আমরা আজ অব্দি দেখতে পাইনি যে এই ট্রানজেকশনটা একটা সন্দেহজনক ট্রানজেকশন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল এরকম যে এই যে কমিশন যে দেওয়ার বিষয়টা, যেখানে মানে বিভিন্ন বীমা কোম্পানিগুলো প্রায় 70-80% কমিশন দিয়ে দিচ্ছে, বাট ডেস্টিনির বেলায় যে এত কম কমিশন দেওয়ার পরও ওইটাকে কেন দুদক বারবার এটাকে হাইলাইট করা হচ্ছে যে অধিক লোভ বা অধিক প্রলোভন দেখানো হচ্ছে, বিষয়টি কেন বলা হচ্ছে মূলত? এটা মূলত আমার মনে হয়েছে এটা নট বেসড অন রেকর্ডস, যে রেকর্ডগুলো আছে আর ব্যবসার পদ্ধতি তো ডেস্টিনি তার একটা মেমোরেন্ডাম আছে কিভাবে ব্যবসা করবে, তার একটা পদ্ধতি আছে। তো এটা একটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার। এটা একটা যার সাথে চুক্তি করবে তার কনসেন্ট এবং যে চুক্তি করছে তার, এ দুজনের কনসেন্টে যদি আমি 100 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করে যদি এজেন্টকে যদি আমি 50 টাকা দিই, সেখান থেকে যদি আমি লাভ করতে পারি, এটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার। এবং কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় যে না আমাকে এই পরিমাণ লাভ দেওয়ার কথা ছিল, আমাকে এই পরিমাণ দেয়নি, তখন একটা হচ্ছে কি বলে যে অপরাধের একটা বিষয় আসে। তো এরকম কোনো অভিযোগ কিন্তু আসেনি, কেউ কিন্তু বলেনি যে আমাকে এই পরিমাণ কমিশন দেওয়ার কথা ছিল, আমাকে দেয়নি। তো এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে এখন ওই যেটা মনির ভাইয়ের, আমি তো আর মনির ভাইয়ের মতো কথা বলতে পারি না, উনি ডেস্টিনির লোক, যে আমি আইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি, জি, জি। যে এটার পেছনে ইল মোটিভ থাকতে পারে। আমি শুধুমাত্র আইনের এই টার্মসটা যে ইউজ করতে পারি, যেটার মধ্যে ওই মানে বাংলা ভাবে বললে ষড়যন্ত্র, আমি তো উভয় বলতে পারি না, আমি বলতে পারি যে একটা ইল ইন্টেনশন অথবা ইল মোটিভ, অসাধু চিন্তা, যেটা এটা থাকতে পারে। জি, ধন্যবাদ। আমরা জনাব সিরাজুল আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম 2012 সালের আগে, অর্থাৎ 11, 10, 9, 8 এই সময় থেকে ট্রেনিং এর মাধ্যমে একটি বিষয় আপনারা সবসময় করে আসছেন এবং জনাব রফিকুল আলম স্যারও বলে আসছেন যে 2012 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি বিভাগে একটি 25 তলা টাওয়ার তৈরি করা এবং একটি অত্যাধুনিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা। 2012 সাল তো মামলা শুরু হওয়ার পর থেকে আজ 12 বছর পর্যন্ত সকল কিছু কার্যক্রম শাটডাউন হয়ে আছে। এখন এই স্বপ্নকে আসলে সামনে যে আপনাদের কোম্পানির কার্যক্রম যে শুরুতে যাচ্ছে, আপনারা কি বাস্তবায়ন করবেন? ধন্যবাদ আজকে সঞ্চালক আবুল হাসান। বিষয় হলো আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন এমডি স্যার আমাদেরকে দেখিয়েছেন। স্বপ্ন অবশ্যই আশা করি যদি গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দেয়, তো বাংলাদেশে এমডি স্যারের নেতৃত্বে কোটি কোটি বেকার ছেলেদের কর্মসংস্থান তৈরি করতে পারবো এই বাংলাদেশে, এটা আমরা বিশ্বাস করি। কারণ কি, আজকে ডেস্টিনির বাইরের লোক যে দৃষ্টিতে দেখছে, আমরা ডেস্টিনির ভিতরে আছি, আমরা কিন্তু সেই দৃষ্টিতে দেখছি না। কারণ আমি আমার বাবাকে আমি চিনি, আমার মাকে আমি চিনি, বাহির থেকে কে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আজকে ডেস্টিনির ব্যবসাটাকে যেভাবে হলুদ সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যেভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে মানুষের কাছে মানে নেগেটিভলি উপস্থাপনা করেছে, আসলে কিন্তু এই ব্যবসাটা এরকম নেগেটিভ বলতে এরকম কিছু নেই। কারণ হলো আপনি যদি দেখেন আজকে যান না সারা ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যবসাটা কত চমৎকার ভাবে চলছে। আপনি পাশে মালয়েশিয়া যান, তাদের এই ডাইরেক্ট মার্কেটিং আলাদা মিনিস্ট্রি রয়েছে এমএলএম এর উপর। আপনি ইন্ডিয়াতে যান না, শত শত কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং এমএলএম কোম্পানি কাজ করছে, কই কোনো সমস্যা হচ্ছে না তো। আপনি যান না দুবাইতে, অনেক বড় বড় কোম্পানির হেড অফিস, দুবাইতে তো শত শত কোম্পানি এমএলএম কোম্পানি কাজ করছে, কই সমস্যা নেই তো। আমেরিকার মতো জায়গায়, আমি আমেরিকা ঘুরে আসছি, আমি অনেক বড় বড় কোম্পানি তাদের বিশালতা দেখে আসছি এবং সেখানে কাজ চলছে, আমাদের লোকজন সেখানে কাজ করছে, কই সেখানে তো বাধাবিঘ্ন নেই তো। আমার কথা হলো মানুষ সময়ের পরিবর্তনে, সময়ের সাথে সাথে সবকিছুরই কিন্তু পরিবর্তন হয়। আমি যদি এখন মনে করি যে এই সময় এসে আমি মোবাইল ইউজ করবো না, হ্যাঁ আগের মতো চিঠি পাঠাবো, তাইলে কিন্তু হবে না। মানুষ আগে দোকান নিয়ে বসে থাকতো, লোকজন এলাকা থেকে এলাকার লোক
এসে কেনাকাটা করতো। এখন কিন্তু সেই দিন নেই। এখন মানুষ অর্ডার দিবে চিটাগাং থেকে, দেখা গেছে ঢাকা থেকে অর্ডার দিবে, চিটাগাং মাল পৌঁছে যাবে। চিটাগাং আমার ফ্যাক্টরি চিটাগাং, সব চিটাগাং অর্ডার দিছে, কিন্তু এখান থেকে মাল ওখানে বাংলাদেশে যেখান থেকে অর্ডার দেখ না মাল চলে যাবে। পিজা ঢাকা শহরে বাসায় বসে অর্ডার দিচ্ছে, চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখন আমার যেটা বক্তব্য সেটা হলো, আমরা বাংলাদেশে এমডি স্যার 12 সালের মধ্যে একটা ঘোষণা দিয়েছেন 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা। দূর করবে, কর্মসংস্থান তৈরি করবে। এমডি স্যার বের হয়ে আসলে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা চমৎকার সিস্টেম নিয়ে ব্যবসা করছে, যদি বর্তমান গভর্নমেন্ট এটা সুন্দরভাবে জেনে অবশ্য আপনাকে একটা কথা বলি, আজকের যিনি সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার, উনি কিন্তু এই এমএলএম এর একটা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানি মিলে একটা কনফারেন্স করেছেন সিঙ্গাপুরে। হ্যাঁ, সেই সিঙ্গাপুরের সে প্রধান অতিথি ছিলেন ডক্টর ইউনূস স্যার, এবং তার বক্তব্যগুলো কিন্তু স্পষ্ট, এবং সে বলেছে সে খুব খুশি হয়েছে। আমরা বাংলাদেশে ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনি দেখেন, বর্তমান গভর্নমেন্টকে বলবো আপনি দেখেন, এই ব্যবসাটা আপনারা নিয়ম করে দেন, নীতিমালা করে দেন বাংলাদেশে। নীতিমালা তো হয়েছে 2013 সালে হয়েছে, কিন্তু ষড়যন্ত্রের কারণে সে নীতিমালা হয়েছে, আলোচনা হয়েছে, সব হয়েছে, ষড়যন্ত্রের কারণে নীতিমালাটা আর পাশ করেনি, এক জায়গায় সেটাকে দাঁড় করে রেখেছে, বন্ধ রেখেছে। তো নীতিমালা যদি দিয়ে দিত তাহলে তো বাংলাদেশের কোটি কোটি ছেলেরা আজকে এই ব্যবসা করে চলতে পারতো, দেশের বাইরে বিভিন্ন ভাবে ব্যবসা করতে পারতো, কিন্তু সেগুলো হচ্ছে না। মানে ষড়যন্ত্র। তো এই যে 12 সালের মধ্যে যে স্বপ্নের কথা বলেছিলাম আমরা, যে প্রতি বিভাগে একটি টাওয়ার করা, ইতিমধ্যে জায়গা আপনারা নিয়েছিলেন, মেডিকেল কলেজ করার জন্য জায়গাও নিয়েছিলেন। এখন এই স্বপ্নটা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য কি আসলে কি আপনারা কার্য শুরু করবেন আবার? অবশ্যই। কারণ মেডিকেল কলেজ করতে বাধা কিসে? এখন যদি এরকম আর ডেস্টিনি মানে সমস্যা, আমি তো ভাই রোহিঙ্গা না, আমি তো এই দেশের নাগরিক। ডক্টর ইউনূস স্যার তো বলছে যে আমরা একটা ফ্যামিলি, বাংলাদেশে হাজার হাজার মেডিকেল আছে, তা আমি করতে সমস্যা কি? আমি তো ডেস্টিনি, ঠিক আছে, একটা নিয়ম নীতি দেখে আমি মেডিকেল কলেজ করব, আমি টাওয়ার করব, আমি ব্যবসা করব, সব সারা দেশের। কেন? আমি এমডি স্যার ঘোষণা কি দিয়েছে, ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড। যদি আমরা আর একটা বছর সময় পেতাম, আমরা ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড করতাম। সে এমডি স্যার সিঙ্গাপুরে অফিস নিয়েছেন, 12-13টি দেশে কিন্তু অফিস নিয়েছিলেন ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড করার জন্য। তো আজকে 12-13 বছরে তো এমডি স্যারের স্বপ্নটাই তো অনেকে বুঝে নাই, যে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের যে বাজেট হয়, ওই বাজেট পরিমাণ শুধু আমরা ট্যাক্স দেবো, তার ব্যবসা কি পরিমাণ দিলে আমরা করবো। ধন্যবাদ। আমরা একটু প্রশ্ন, তো দর্শকদের একটা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শেষ করবো, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পথে চলে আসছি। একজন দর্শক প্রশ্ন করেছেন, আতাউল ইসলাম, একজন বিনিয়োগকারী বিদেশ আছেন, চাকরি করেন, তার টাকা কিভাবে উঠানো যাবে? বিষয়টি যদি আপনি একটু বলবেন, তারপর আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলবেন। এখন থ্যাংক ইউ ভাইকে এই চমৎকার একটা প্রশ্ন করার জন্য। বিষয় হলো, এটা তো ওনার কাছে অবশ্যই কাগজপত্র আছে। ওই কাগজপত্র অনুযায়ী যখন টাকা ফেরত দেওয়া হবে, তখন উনি অথবা ওনার রেফারেন্সে ওই কাগজপত্র নিয়ে এখানে আসতে হবে। আসার পরে ওই কাগজ যে সিগনেচার আছে, ওই সিগনেচার অনুযায়ী উনি অনলাইনে একটা সিগনেচার দিয়ে প্রুফ করাতে পারে যে হ্যাঁ এটা আমার সিগনেচার। ওনার ছবির সাথে যদি মিলে যায়, সবকিছু মিলে গেলে, বা ওখানে নমিনি দেয়া আছে, নমিনি অনুযায়ী যদি আসে, উনি যদি দেশে না থাকে, সেক্ষেত্রে বিদেশের কথা বলছি, ওনার সুনির্দিষ্ট কাগজপত্র নিয়ে এসে, এখন ইলেকট্রনিক যুগ, অনলাইনের যুগ, এগুলো সমাধান করে দেওয়া যাবে, জটিল কিছু না। ধন্যবাদ। আমরা জনাব ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক, আপনার কাছে আমরা শেষ মুহূর্তে চলে আসছি। জানতে চাইবো, ডেস্টিনির যে মামলাটি আছে, টি প্ল্যান্টেশন, সঠিক করে তো এটা আদালতের বিষয়, এটা বলা যাবে না। তারপরে সম্মানিত যে দর্শক যারা আছেন, অনেকেই জানতে চান যে আমরা আসলে কবে নাগাদ গিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের যে আইনের যে বিষয়টা আছে সেটা থেকে রিলিজ পেতে পারি। আনুমানিক কিছুই তো বলা যাবে না, ধারণা করাটাও সঠিক হবে না। তারপরও আপনার জায়গা থেকে যদি আপনি একটু কমেন্ট করেন। আমি ইতিপূর্বে বলেছিলাম যে এখন ট্রায়ালটা বর্তমানে যে অবস্থাতে আছে, তাতে করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশনা, এটার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা আমি একটু কম দেখি। তারপরেও যদি চেষ্টা করেন, দুদক যদি সর্বোচ্চ চেষ্টা করেন এবং আমরা যদি সর্বোচ্চ সহযোগিতা পাই মহানগর
কি বলে যে স্পেশাল জাজ যিনি আছেন। তো তাহলে আমরা আশা করছি যে এবছরের মধ্যে হচ্ছে ট্রায়ালটা শেষ হয়ে যেতে পারে। তো এবছরের মধ্যে ট্রায়ালটা শেষ করার একটা কারণও আছে। কারণটা হচ্ছে যে মানি লন্ডারিং আইনে সর্বোচ্চ সাজা হচ্ছে 12 বছর। তো অক্টোবরটা যদি শেষ হয়ে যায় তখন দেখা যাচ্ছে 12 বছর ক্যালেন্ডার ইয়ার হয়ে যাচ্ছে। আর যদি আমরা প্রিজন ইয়ার দেখি তাতে করে 15 বছর হয়ে যাচ্ছে। 9 মাসে যদি তো সাজা খাতাটা দেখা যাচ্ছে যে 12 বছরের পার হয়ে মানে ক্যালেন্ডার ইয়ার যদি ধরি যে পার হয়ে যাবে। তো একটা চেষ্টা দুদকের কাছ থেকেও মনে হচ্ছে আমরা পাবো, এবং আমরা প্রত্যেক সপ্তাহে যে সেন্সটা আমরা কোর্টের কাছ থেকে পাই যে কোর্টেরও একটা মহামান্য সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী এই সময়ের মধ্যে শেষ করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাই। আর এখানে একটা বিষয় আমি বলবো যে ডেস্টিনির যে দুটো মামলা, জি, এই দুটো মামলাতে কিন্তু এই রফিকুল আমিনের বিরুদ্ধে একেবারে ফাইন্যান্সিয়াল যে টার্মসটা আছে যে কি পরিমাণ টাকা কথিত মতে হচ্ছে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছেন, অর্থাৎ যদি বাংলায় বলি আত্মসাৎ করেছেন, এই দুটো মামলাতে কিন্তু একই পরিমাণ টাকা, ডিজিট টু ডিজিট একই পরিমাণ টাকা, বাট হচ্ছে দুটো মামলাতে গিয়েছে। একটা হচ্ছে ওই সমিতি নিয়ে মাল্টিপারপাস নিয়ে, ওখানেও কিন্তু দেখবেন যে এফআইআরটা আছে, ওখানে ওই জনাব রফিকুল আমিন ও তার স্ত্রী ফারাদিবা দুজন মিলে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এদের ব্যাংকে ট্রানজাকশন হয়েছে হচ্ছে এক্স্যাক্টলি 81.68 কোটি টাকা। ট্রিপ্লান্টেশনও সেম, মাল্টিপারপাসেও সেম। মানে সমান সমান হয় কিভাবে, সেটা কিভাবে? এটাই হচ্ছে মানে একটা হাস্যকর জিনিস যে একই অভিযোগ, একই পরিমাণ টাকার অভিযোগ দুটো মামলাতে হয় কি করে, ডিজিটগুলো সেম সেম হয় কি করে, ডিজিটগুলো সেম সেম হয় কি করে। এই বিষয়টা কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশন এই বিষয়টা যখন জনাব রফিকুল আমিনকে বেল দিয়েছিলেন তখন কিন্তু এই বিষয়টা মহামান্য হাইকোর্ট ডিভিশন ধরেছিলেন। এই জিনিসটা কেন এটা কোট করেছিলেন, দুটো মামলার যে পরিমাণ টাকা পাশাপাশি হচ্ছে জাজমেন্টে কোট করা ছিল যে এখানে ওই টাকা এখানে ওই টাকা। তো আমরা যদি ধরে নেই যে একটা টাকার জন্য তর্কের খাতিরে যদি ধরে নেই একটা টাকার জন্য তার সাজা হয়েছে, তাহলে ওই একই টাকার জন্য কেন এই ডেস্টিনি ট্রি প্লান্টেশন যে মামলাটা আছে এই মামলার জন্য সাজা হবে? আর সমিতির একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। সমিতি আইনে হচ্ছে সেটা সমিতি আইন দ্বারা বিচার হয়েছে, আর ডেস্টিনি ট্রি প্লান্টেশনের বিচারটা ও হচ্ছে একই কোম্পানি আইনের, এটা কোম্পানি আইনের বিষয়। বাট মামলাটা হয়েছে কিন্তু মানি লন্ডারিং এর, একই ধারাতে মানি লন্ডারিং হয়েছে। তো এখানে এই একটা জিনিসই বলবো যে দুটো মামলাতে একই ডিজিট, টাকার পরিমাণ একই। তো এটা 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 একটা আমি একটি বিষয় বলতে চাচ্ছিলাম আপনার দৃষ্টি আকর্ষণ করে দর্শকরা যেন জানতে পারে, সেটা হচ্ছে এই যে অনেকগুলা মামলার মধ্যে যে অনেকগুলা বিষয় আছে যেগুলার সাথে একটার সাথে একদম মিল নেই। এই যে আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টা বলেছেন, এবং এই যে সম্পদের যে বিষয়গুলো আছে, সাক্ষী যে কোনো বিনিয়োগকারী নেই, এই প্রত্যেকটা বিষয় এই যেগুলো আছে এগুলা 45 লক্ষ মানুষের কথা, স্বার্থের কথা চিন্তা করে বাংলাদেশের গণমাধ্যমগুলো কি এগুলো কি তুলে ধরতে পারে না? না, এগুলো তো গণমাধ্যমের বিষয় না, এগুলো আমাদের আইনজীবীদের বিষয়। গণমাধ্যম তো আদালতে মামলাটা চলাকালীন সময়ে হচ্ছে এই বিষয়গুলোর কথাবার্তা আমরা যে এখানে বলছি, এটাও আমি বলবো যে এটা উচিত হচ্ছে না, যেহেতু এটা আপনাদের নিজস্ব অনুষ্ঠান, ডেস্টিনির পরিবারের একটা অনুষ্ঠান। এটা আমি একটু বলছি আর কি আগবাড়িয়ে, এটা এই কথাগুলো আমারও বলা উচিত না, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে এটা বলা উচিত না। পেন্ডিং মামলা সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করাটা উচিত না। আমরা এ পর্যন্ত করেছি যে অভিযোগটা কি, হ্যাঁ, আদালত কি করবেন কি করতে পারেন এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আমরা এখানে যে অভিযোগটা কি আসছে এটুকু নিয়ে বলতে পারি, আলোচনা করতে যে এটা ডেস্টিনির
যে দুটো মামলা আছে, কি অভিযোগ হয়েছে? একটা মামলাতে সাজা হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলার কিছু নেই, না। যেটার বিরুদ্ধে আমরা আপিল করেছি। এই মামলাটা ট্রায়াল চলছে, যে আমরা নিরপেক্ষভাবে বলতে পারি যে অভিযোগটা কি, কি সাক্ষী আসছে, বাট এটা কি হবে না হবে এটা এই মন্তব্যটা আমরা অগ্রিম কিছু বলা যাবে না, অগ্রিম কিছু আমরা বলতে পারি না। এটা টোটালি আদালতের এখতিয়ার। এটা আমরা আমাদের আর্গুমেন্ট করব, আদালত আইন অনুযায়ী যে বিচারটা, আমরা যদি আদালতের হচ্ছে যে সিদ্ধান্ত দেবেন সেটাতে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। তো এখানে মানে একেবারে খোলামেলা ভাবে আদালতে পেন্ডিং একটা মামলা সম্পর্কে লয়ারদের একটা বার আছে, যে একটা কোড অফ কন্ডাক্ট আছে, যে আমরা এগুলো অত বেশি বলতে পারি না যে কি আছে। জি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যারা সমাজের দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি জনাব সিরাজুল মনির, সম্মানিত বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশক যারা আমাদের সাথে ছিলেন প্রায় 50 মিনিট, তাদের উদ্দেশ্যে যদি আপনি শেষ মুহূর্তে যদি 1 মিনিট একটু কিছু বলেন। ধন্যবাদ আবুল হাসান, আজকের এই চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদেরকে শুধু এতটুকুই বলবো, এই 12 বছর এখানে আমরা অপেক্ষায় আছি এমডি স্যার বের হবে, কিন্তু যেদিন থেকে অপেক্ষায় আছি সেদিন জানতাম না যে আমাদের 12 বছর অপেক্ষা করতে হবে। এমডি চেয়ারম্যান বের হবে এই আগামী মাসে, এই আগামী মাস করতে করতে আজকে আমরা 12 বছর অতিক্রম করে দিয়েছি। আপনারা যে ধৈর্য দেখিয়েছেন তাতে মনে হচ্ছে আরো 12 বছরও আপনারা অপেক্ষা করবেন। এই অপেক্ষায় আপনারা মানে ক্লান্ত হবেন না, যেটা আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আমি এতটুকুই বলবো যে এই ভালোবাসা পেলে আমি মহান রব্বুল আলামিনের কাছে বলবো যে আল্লাহ, তুমি আমাকে 1000 বছর বাঁচিয়ে রাখো এই লোকদের জন্য, এই লোকদের সাথে যেন থাকতে পারি, এদের ভালোবাসা নিয়ে, এদের স্বপ্ন নিয়ে যেন কাজ করতে পারি। তো ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করেছেন, অপেক্ষার দিন খুবই কমে আসছে, অল্প সময়ে চলে আসছে, এবং আইনিভাবে হোক যেভাবে হোক আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা এমডি স্যারকে পাবো। এবং আমরা যেভাবে এই 12 বছর, লাস্ট 12 বছরের আগে যেভাবে আমরা চমৎকার করে ব্যবসা করেছি, ওরকম চমৎকার করে আবার আমরা ব্যবসা করতে পারবো। এমডি চেয়ারম্যান স্যার বের হয়ে আসুক, এবং অপেক্ষা আছি, এবং আমরা থাকবো, এবং অল্প সময়ের মধ্যে পাবো। আর আমি গভর্নমেন্ট বাহাদুরের কাছে একটি আমার আবেদন, অ্যাজ এ ডেস্টিনি ডিস্ট্রিবিউটর হিসাবে, বিনিয়োগকারী হিসাবে, যে স্যার আপনি আমাদেরকে জানেন, আমাদেরকে দেখেন এবং আমাদেরকে বোঝেন। আমাদের এই ব্যবসাটা নীতিমালা খুব সুন্দরভাবে করে দিয়ে এই লক্ষ লক্ষ না কোটি কোটি লোকের কর্মসংস্থান তৈরি হচ্ছে এই ব্যবসার মাধ্যমে। যারা বেকার, বাংলাদেশে এখন চাকরি পাচ্ছে না, এবং খুব অসহায় ছেলেরা ঘুরে বেড়াচ্ছে এবং তারা ব্যবসা করতে পারছে না, টাকা নেই। এই আমাদের এই ব্যবসাটা এমন চমৎকার একটা ব্যবসা, খুব অল্প পুঁজি দিয়ে, যেটা আপনি বললেন যে সবাই ব্যবসা করো, চাকরি নয় ব্যবসা করো। তো আমাদের কনসেপ্টটা হলো সবাই ব্যবসা করা। তো আমরা কোটি কোটি ছেলে, বেকার ছেলেদেরকে, বেকার মানুষদেরকে এখানে অল্প বিনিয়োগের মাধ্যমে, প্রোডাক্ট সেলের মাধ্যমে আমরা এখানে কর্মসংস্থান তৈরি করে থাকি। আপনি আমাদেরকে দেখেন, আমরা এই ব্যবসাটা করতে চাই, আমরা ব্যবসাটায় ভালো ছিলাম, এবং আমরা অবশ্যই এই ব্যবসার মাধ্যমে ভালো থাকবো। কোটি কোটি ফ্যামিলি এই ব্যবসার মাধ্যমে তাদের কর্মসংস্থান ফিরে পাবে, এবং তারা সচ্ছল থাকবে। এই আশা করি আপনি আমাদেরকে দেখবেন নীতিমালা করে দিয়ে, এবং আমাদের এমডি চেয়ারম্যান স্যারের মুক্তির মধ্য দিয়ে আমাদের ব্যবসাটা চালু করার এবং ব্যবসাটা করার সুযোগ করে দিন। এই আবেদনই আপনার প্রতি আমাদের রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক, আপনি আমাদের এই আজকে আমাদের যে জ্ঞান অনুষ্ঠানে প্রায় 1 ঘন্টা ব্যাপী আমাদের সাথে ছিলেন। পরিশেষে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আইনজীবী হিসেবে তো মনির ভাইয়ের মতো করে আমি এভাবে বলতে পারবো না। আমি এটুকু বলতে পারি যে আমরা একেবারে ট্রায়ালের শেষ প্রান্তে আছি। আমরা খুব শীঘ্রই হচ্ছে ট্রায়ালটা শেষ হবে। তো আমরা আশা করছি নতুন সরকার আসছেন, আমরা একটা ন্যায় বিচার আমরা প্রত্যাশা করছি, যে আমাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন, এই অ্যালিগেশনটা
আমি বলবো যে একটা মিথ্যা অ্যালিগেশন, এটা থেকে আমরা মুক্তি পাবো, আমরা খুব শীঘ্রই মুক্তি পাবো। ধন্যবাদ জনাব সিরাজুল মনির, ধন্যবাদ ব্যারিস্টার উজ্জ্বল কুমার ভৌমিক, আপনার দুজনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আগামী শুক্রবার আবার আমরা একই সময় আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আবার হাজির হব এবং আমাদের সাথে সম্মানিত দুজন অতিথি উপস্থিত থাকবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। দৈনিক ডেস্টিনির সাথে থাকুন। পথ অনেক, আমরা সত্যের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।